Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 3 video of lesson 1 India superpower in cricket. আমি আগের দুটো ভিডিওতে পার্ট 1 আর পার্ট 2 তে আগের যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো আমি ভালোভাবে ডেসক্রাইব করেছি, তার সাথে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো সলভ করিয়েছি। এই ভিডিওতে প্যাসেজগুলো বাদ দিয়ে বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমি করিয়ে দেব। তো প্লিজ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেন কি আমি পুরোটা আজকে সলভ করিয়ে দেব। তো দেখে নেব আজকে শুরুতে আমাদের কি অ্যাক্টিভিটি রয়েছে। লেটস লার্ন। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। রাহুলস ফাদার, a great cricket lover, like him, handed him a yellowish newspaper cutting. What's this? Rahul asked his father. This is from a newspaper of 26th June 1983, just the day after India won the World Cup cricket for the first time. His father replied with a smile. I was in class 7 then and have kept it with me all these days. Go through it and tell me how you feel about it, he added. Now you see that full stop indicates the end of sentences, comma indicates a short pause within a sentence, question mark indicates a question, inverted commas are used to indicate direct speech. তাহলে এখানে আমাদের বিভিন্ন চিহ্নগুলোর কাজ কি সেটা বলি। যেমন ফুল স্টপ সেন্টেন্সের এন্ডে বসে, মানে শেষে বসে। কমা বসে দুটো লাইনের মধ্যে একটা ছোট করে পজ দেওয়ার জন্য আমরা কমা ইউজ করি। কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা কোনো কিছু জিজ্ঞেস করি। আর ইনভার্টেড কমাস দিয়ে যখন কোনো মানুষ কোনো উক্তি করছেন বা বক্তব্য রাখছেন সেইটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখে থাকি। These are called punctuation marks. তাহলে ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমাস এগুলো সব পাংচুয়েশন মার্কের আন্ডারে পড়ে। Let's do activity. Insert suitable punctuation marks in the following passage. One is done for you. তো এই অ্যাক্টিভিটি 6-এ এখানে আমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে পাংচুয়েশন মার্কগুলো ব্র্যাকেটে, প্রত্যেকটা ব্র্যাকেটে ঠিক করে বসাতে হবে কোথায় কোন পাংচুয়েশন মার্ক বসবে। তাহলে আমরা এটা সলভ করে নিই। ওয়ান ডে আ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট। একদিন একটা লোক মার্কেটে গেছে। তা এখানে ফুল স্টপ বসলো কেন কি সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে। এবার পরের ব্র্যাকেটগুলোর মধ্যে কি কি বসবে সেগুলো আমাদেরকে করে নিতে হবে। হি বট আ বক্স, আ ব্যাট, আ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট। তাহলে বক্স, ব্যাট আর বল কিনেছে, তাহলে এগুলোর মাঝখানে কমা বসবে। He bought a box, a bat, comma, a ball and a pen from the market. Full stop. His bag became heavy. এই সেন্টেন্সটাও শেষ হয়ে যাচ্ছে, তাই আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন? এটা একটা কোয়েশ্চেন করছে যে তুমি কি জানো সে তারপর কি করলো, তাহলে এখানে বসবে কোয়েশ্চেন মার্ক। নেক্সট বলছে হি সেড টু আ হর্স, কমা, প্লিজ শেয়ার মাই লোড, ইট ইজ টু হেভি ফর মি। তাহলে এখানে লোকটা কোনো উক্তি রাখছে, তার জন্য এখানে বসবে ইনভার্টেড কমা। তারপর হবে প্লিজ শেয়ার মাই লোড, কমা, ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য খুব ভারী। তো এখানে ফুল স্টপ, তারপর ইনভার্টেড কমা বসে যাবে। দ্য হর্স রিপ্লাইড, কমা, এবার ঘোড়াটা বলছে, আবার ইনভার্টেড কমা স্টার্ট হবে। ইট ইজ ইয়োর লোড, ফুল স্টপ, ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট। তো কোয়েশ্চেন মার্ক, দেন ইনভার্টেড কমা, ক্লোজ। আশা করছি তোমরা পাংচুয়েশন মার্কস কীভাবে ইউজ করতে হয় বুঝতে পেরেছো। তো এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে আসবো। অ্যাক্টিভিটি 7-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ।
এখানে নিচের বক্সে কতগুলো ওয়ার্ডস দিয়ে দিয়েছে, যেগুলোকে দিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন ফার্স্টেরটা করে দিয়েছে, দ্য ক্যাপ্টেন লিফটেড দ্য ট্রফি আফটার উইনিং দ্য টুর্নামেন্ট, মানে ক্যাপ্টেন হাতে ট্রফিটা তুলল টুর্নামেন্টটা জেতার পর। তাহলে নেক্সট দেখে নেব কি কি আছে। সেকেন্ডে রয়েছে সৌরভ গাঙ্গুলি হ্যাজ গ্রেট ড্যাশ অল ওভার ইন্ডিয়া। তাহলে এখানে কি কি অপশানসগুলো আগে দেখে নেব। স্টান্ট মানে হলো অবাক হয়ে যাওয়া, রেজিস্ট্যান্স মানে হলো প্রতিরোধ করা, লিফটেড মানে হলো কোনো কিছু তোলা হাতে করে, ওয়েদার মানে আবহাওয়া, পপুলারিটি মানে জনপ্রিয়তা। তাহলে এখানে কোনটা ম্যাচ করছে? সৌরভ গাঙ্গুলি হ্যাজ গ্রেট ড্যাশ অল ওভার ইন্ডিয়া। তাহলে সৌরভ গাঙ্গুলির সারা বিশ্বে সারা ইন্ডিয়াতে জনপ্রিয়তা রয়েছে। তাহলে এখানে জনপ্রিয়তা হলো পপুলারিটি, তাহলে পপুলারিটি বসবে নাম্বার 2-তে। থার্ড কোয়েশ্চেনে রয়েছে দি ড্যাশ ইন ইংল্যান্ড ইজ সামটাইমস ডার্ক অ্যান্ড গ্লুমি। তাহলে এটা দেখে ডার্ক আর গ্লুমি কী হয়? ডার্ক মানে অন্ধকার, গ্লুমি হলো ফ্যাকাশে। তো এইটা আবহাওয়াকে বোঝানো হচ্ছে। তো তাহলে এখানে আমাদের সেন্টেন্সে কি বসে যাবে? দি ওয়েদার ইন ইংল্যান্ড ইজ সামটাইমস ডার্ক অ্যান্ড গ্লুমি। তাহলে ওয়েদারের তলায় আমরা 3 বসিয়ে দিলাম, কারণ 3 নম্বরের আনসার হবে ওয়েদার। নাম্বার 4-এ বলছে আওয়ার ব্যাটসম্যান পুট আপ আ ব্রেভ ড্যাশ এগেনস্ট দ্য অপোনেন্ট। তো বলছে আমাদের ব্যাটসম্যান অপোনেন্ট পার্টির সামনে খুব সাহসের সঙ্গে খেললো। তাহলে এটা কোনটা হবে? রেজিস্ট্যান্স, কারণ সে তার সাহসের সঙ্গে অপোনেন্ট পার্টিকে প্রতিরোধ করেছে। তাহলে রেজিস্ট্যান্স হবে নাম্বার 4। নাম্বার 5-এ কি আছে? দ্য ফুটবলার ড্যাশ দ্য অডিয়েন্স বাই হিজ স্কিল, মানে দ্য ফুটবলারটা খুব দক্ষতার সঙ্গে দর্শকদের খেলা দেখালো। তাহলে এখানে কোন অপশানটা পড়ে আছে আমাদের? স্টান্ট। স্টান্ট মানে হলো অবাক করে দেওয়া। তাহলে ফুটবলার তার অডিয়েন্সদের দক্ষতার সঙ্গে খেলা দেখিয়ে অবাক করে দিল। তাহলে এখানে স্টান্ট হবে নাম্বার 5। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন কোন শূন্যস্থানে কোন কোন ওয়ার্ড বসছে আর কেন বসছে। তাহলে আমরা নেক্সট অ্যাক্টিভিটির দিকে এগোবো। অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কি বলছে? রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস টু শো দ্য সিকোয়েন্স অফ অ্যাকশনস by putting numbers in the brackets. The first one is done for you. এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে প্যাসেজে যে অর্ডারে ছিল, পরপর যেই অনুযায়ী ছিল ঘটনা অনুসারে, সেই অনুসারে তোমাদেরকে নাম্বারিং করে সাজাতে হবে। তো আর পাশের ব্র্যাকেটে কত নম্বরে কোন সেন্টেন্সটা বসবে সেই নাম্বারটা পুট করতে হবে। যেমন এখানে 2 নম্বর সেন্টেন্সের পাশে নাম্বার 1 ওরা বসিয়ে দিয়েছে। এবার বাকিগুলোকে সেই সিকোয়েন্স অনুযায়ী ঘটনা অনুসারে আমাদেরকে পরপর সাজিয়ে নিতে হবে। যেমন ফার্স্টে বলছে ইন্ডিয়া স্কোরড 183 রানস, মানে ইন্ডিয়া 183 রান করেছিল। সেকেন্ডে বলছে দ্য ফাইনাল ওয়াজ প্লেড অ্যাট লর্ডস, ফাইনাল ওয়ার্ল্ড কাপ লর্ডসের মাঠে খেলা হয়েছিল। ইন্ডিয়া ওয়ান বাই 43 রানস, ইন্ডিয়া 43 রানে জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজ কুড স্কোর অনলি 140 রানস, ওয়েস্ট ইন্ডিজ 140 রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজ ওয়ান দ্য টস, ওয়েস্ট ইন্ডিজ টসে জিতেছিল। ইন্ডিয়া ব্যাটেড ফার্স্ট, ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করেছিল। 7-এ রয়েছে অমরনাথ ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য ম্যান অফ দ্য ম্যাচ, মানে অমরনাথ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। তাহলে এখানে সিকোয়েন্স অনুযায়ী আমরা সাজিয়ে ফেলবো নাম্বারগুলো দিয়ে। এবার ফার্স্টেরটা দিয়ে দিয়েছে নাম্বার 2-তে, দ্য ফাইনাল ওয়াজ প্লেড অ্যাট লর্ডস নাম্বার 1। তার নেক্সট ঘটনা কি হয়েছে? লর্ডসে খেলার পর একটা টস হয়েছিল, তাহলে সেই টসের দিকে আমরা এগোবো। তার টসের কথা কোথায় বলছে? নাম্বার 5-এ। ওয়েস্ট ইন্ডিজ ওয়ান দ্য টস, তাহলে 5-এর পাশে হয়ে যাবে নাম্বার 2। তারপরই রয়েছে ইন্ডিয়া ব্যাটেড ফার্স্ট, তাহলে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু টসে জিতে গেল তার জন্য ইন্ডিয়াকে ফার্স্ট ব্যাট করতে হয়েছিল, তাহলে 6-এর পাশে বসে যাবে 3।
নেক্সট কোন ঘটনা ঘটেছিল? নেক্সট হয়েছিল ইন্ডিয়া স্কোর্ড 183 রানস। ইন্ডিয়া 183 রান করেছিল। তাহলে এখানে 1-এর পাশে হয়ে যাবে 4। তারপরেই হয়েছে কি বলেছিল? ওয়েস্ট ইন্ডিজ কুড স্কোর অনলি 140 রানস। তাহলে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 140 রান তুলতে পেরেছিল। তাহলে এইখানে হয়ে যাবে আমাদের নাম্বার 5। অপশান 4-এ হয়ে যাবে নাম্বার 5। দেন হবে ইন্ডিয়া 1/43 রানস। তাহলে ইন্ডিয়া 43 রান বেশি পেয়ে জিতে গিয়েছিল। তাহলে 3-এর পাশে বসবে 6 বা নাম্বার 6। আর তাহলে লাস্ট পড়ে রইল অমরনাথ ডিক্লেয়ার দ্য ম্যান অফ দ্য ম্যাচ, যেই ঘটনাটা সবার লাস্ট হয়েছিল। তাহলে 7টা 7ই হলো, এর পাশে তাহলে 7 বসে গেল। তাহলে আমাদের সিকোয়েন্স কি দাঁড়ালো? 4 1 6 5 2 3 7। তো বোঝা গেল অ্যাক্টিভিটি এইটা আমরা কিভাবে সলভ করলাম। তো চলো আমরা নেক্সট অ্যাক্টিভিটির দিকে এগোবো। লেটস লার্ন। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার 1-এ বলছে হু আর ইউ, মানে তুমি কে? তার আনসারে বলছে আই এম বিনা। সেকেন্ডে বলছে ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আই লিভ ইন কলকাতা। থার্ডে বলছে ওয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, মানে তুমি কখন ব্রেকফাস্ট করবে? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে আমার ব্রেকফাস্ট করব। উইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট, কোনটা তোমার ফেভারিট খেলা? মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। তাহলে এখানে আমরা বুঝতে পারছি WH কোয়েশ্চেন নিয়ে কথা বলা হচ্ছে। হু মানে হলো কে, ওয়্যার মানে হলো কোথায়, ওয়েন মানে হলো কখন, উইচ মানে হলো কোনটা। দেখে নেব নেক্সট কি বলছে। অ্যাক্টিভিটি 9, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এখানে আমাদেরকে বক্স দিয়ে দিয়েছে, সেই বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে নিয়ে কোথায় হু, কোথায় ওয়েন, কোথায় হোয়াট, কোথায় ওয়্যার বসবে, সেই মানে অনুযায়ী আমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস করতে হবে। ফার্স্টে রয়েছে ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। তা আনসার দেখে বুঝতে হবে আমাদের কোয়েশ্চেনে কোন WH ওয়ার্ডটা বসবে। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। তাহলে এখানে কখন খেলবো? আমরা আফটারনুনে খেলবো। যেহেতু সময়ের ব্যাপারে কথা বলা হচ্ছে, তাহলে আমরা কোনটা বসাবো এখানে? ওয়েন। তাহলে এখানে হবে ওয়েন ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। তাহলে বোঝাতে পারলাম সময় যখন জিজ্ঞেস করা হবে তখন আমরা ওয়েন বসাবো। নেক্সট কি রয়েছে? ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। এখানে জিজ্ঞেস করছে যে কে তোমার বেস্ট ফ্রেন্ড। তাহলে আনসারে বলছে রামেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে কে বলতে আমরা কি জানি কোন WH ওয়ার্ডটা বসবে? হু। যখনই কে বা কারা জিজ্ঞেস করা হবে তখন আমরা সবসময় হুকে ইউজ করব। তাহলে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড হবে আমাদের আনসার। থার্ডে কি রয়েছে? ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। আনসারে বলছে উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন। তাহলে কোথায় যাব না? দার্জিলিং যাব। তাহলে কোথায় যাচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা কোন WH ওয়ার্ড ইউজ করব? আমরা ইউজ করব ওয়্যার। তাহলে এখানে হবে ওয়্যার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। ফোর্থে কি রয়েছে? ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন। আনসারে বলছে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। তার মানে জিজ্ঞেস করছে তোমার টিফিনে কি আছে, যার উত্তরে হচ্ছে ব্রেড। তাহলে কি বলতে আমরা কোন WH ওয়ার্ড বসবো জানি? হোয়াট। তাহলে এখানে হবে হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন। তাহলে আনসার আসবে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। তো বুঝতে পেরেছো কোথায় কোথায় কোন WH ওয়ার্ড ইউজ হবে। শুধু জানতে হবে মানেগুলো কি। হু মানে কে, ওয়েন মানে কখন, হোয়াট মানে কি, আর ওয়্যার মানে কোথায়।
ব্যাস, তাহলেই তোমরা খুব সহজে কোন WH ওয়ার্ড কোথায় বসবে খুব সহজেই তোমরা বার করে নিতে পারবে। নেক্সট দেখব, লেটস রিড দ্য সেন্টেন্সেস। Rahul is very excited today. Number 2, Indian bowlers utilized the weather and pitch conditions. Third, Kapil Dev ran a distance to take a catch. 4, Amarnath played a vital role in India's win. 5th, cricket started gaining rapid popularity in India. Let's reframe each of the above sentence using who or what. The answers are in colored words. বলছে এবার যে এই সেন্টেন্সগুলো দিয়েছে এগুলোকে কোয়েশ্চেনে ফেলতে কোথায় হু বসবে আর কোথায় হোয়াট বসবে সেটা তোমাদেরকে বার করে নিতে। অল দিস ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, মানে ব্লু কালার দিয়ে যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে সেগুলো হলো সেন্টেন্সের সাবজেক্টকে বা মেন যে বিষয় সেটাকে ইন্ডিকেট করছে। আর বাকি যে পোর্শনটুকু থাকছে মানে কালো অংশের লেখাগুলো সেগুলোকে বলছে প্রেডিকেট। তাহলে এবার দেখে নেব পরবর্তী আমাদের কি করতে হবে। তো সাবজেক্ট প্রেডিকেট ওয়াইজ ওরা ভাগ করে দেখিয়ে দিয়েছে ছক করে, তো সেটা তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। যেমন নীল রঙের যে লেখাগুলো ছিল সেগুলো পুরো বাঁদিকে ওরা লিখেছে সাবজেক্ট হিসেবে, আর যেগুলো কালো রঙের লেখা সেগুলোকে ওরা প্রেডিকেট হিসেবে লিখেছে। যেমন রাহুল সাবজেক্ট, প্রেডিকেট ইজ ভেরি এক্সাইটেড টুডে। ইন্ডিয়ান বোলার সাবজেক্ট, বাকিটা মেড বেস্ট ইউজ অফ ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশনস প্রেডিকেট। ঠিক একইভাবে পরপরের সেন্টেন্সগুলো বসিয়ে দিয়েছে। এবার পয়েন্টগুলো কি কি বলছে। টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট আস্ক হু অর হোয়াট টু দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স। বলছে আমরা কোনো সেন্টেন্সের সাবজেক্ট কিভাবে বার করব। যদি সেন্টেন্সকে আমরা কে বা কারা বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো তাহলে সাবজেক্ট বেরিয়ে আসবে। যেমন কে বেশি এক্সাইটেড হয়ে আছে আজকে, রাহুল, তাহলে রাহুল হলো সাবজেক্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে, এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সব বাক্যেরই দুটো ভাগ থাকে, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। থার্ড পয়েন্ট বলছে দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ আ সেন্টেন্স অ্যাবাউট হুম অর উইচ দ্য সেন্টেন্স সেজ সামথিং। বলছে সাবজেক্ট আমরা তাকেই বলবো যার বিষয়ে আমরা বাকি সেন্টেন্সে কারা বা কে বা কি সম্পর্কে ব্যাখ্যা দিয়ে থাকি। যেমন এখানে রাহুলকে ডেসক্রাইব করছে বাকি সেন্টেন্সটা, ইজ ভেরি এক্সাইটেড টুডে। তাহলে কে খুব এক্সাইটেড আজকে, রাহুল আজকে খুব এক্সাইটেড। তাহলে সেটা বোঝানোর জন্য বাকি যে পোর্শনটা রয়েছে সেটাকে আমরা বলবো প্রেডিকেট, আর রাহুল হয়ে যাচ্ছে সাবজেক্ট। ফোর্থে রয়েছে প্রেডিকেট ইজ দ্যাট পার্ট অফ সেন্টেন্স দ্যাট টেলস আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। তাহলে প্রেডিকেট কী করছে না সাবজেক্টের ব্যাপারে আমাদেরকে কিছু ইনফরমেশান দিচ্ছে, তাহলে তাকেই আমরা বলবো প্রেডিকেট। মনে রাখবে প্রেডিকেটের আরেকটা নাম কিন্তু অবজেক্ট। নেক্সট অ্যাক্টিভিটিতে কি বলছে, অ্যাক্টিভিটি 10-এ লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। তাহলে এই সেন্টেন্স থেকে আমাদেরকে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করে বেছে নিতে হবে আর সেই ওয়াইজ আমাদের ছকে বসাতে হবে। তাহলে নাম্বার 1 ওয়াইজ কী হবে, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড। তাহলে ছেলেটা মাঠে খেলা করছে। তাহলে এখানে আমাদের সাবজেক্টকে সেটা আমরা কি করে বার করব, কে মাঠে খেলা করছে না ছেলেটা মাঠে খেলা করছে। তাহলে দ্য বয় হয়ে যাবে আমাদের সাবজেক্ট, আর প্লেজ ইন দ্য ফিল্ড, প্লেজ ইন দ্য ফিল্ড হয়ে যাবে আমাদের প্রেডিকেট। নেক্সট আছে হি ইজ ভেরি হ্যাপি টুডে, মানে সে আজকে খুব হ্যাপি বা খুব আনন্দে রয়েছে। তাহলে কে হ্যাপি রয়েছে, হি।
আর হি কে ডেসক্রাইব করছে কোন পোর্শনটুকু, ইজ ভেরি হ্যাপি টুডে। তাহলে আমাদের আনসার কি দাঁড়ালো, হি হলো সাবজেক্ট আর ইজ ভেরি হ্যাপি টুডে হলো প্রেডিকেট। থার্ড সেন্টেন্সে দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, মেয়েটি এই বছর ফার্স্ট হয়েছে। তাহলে আমাদের সাবজেক্ট কী হবে, দি গার্ল। কে ফার্স্ট হয়েছে, মেয়েটা। আর মেয়েটা কী করেছে না এবছরে ফার্স্ট হয়েছে, তাহলে স্টুড ফার্স্ট দিস ইয়ার হয়ে যাবে প্রেডিকেট। আ ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাহলে আ ট্রি মানে গাছ হয়ে যাবে সাবজেক্ট আর ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে প্রেডিকেট। কেন কি কে আমাদের বেস্ট ফ্রেন্ড, গাছ। আর গাছ কি করছে, তাহলে ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, সে আমাদের পরম বন্ধু, এই জন্য প্রেডিকেট। নেক্সট রয়েছে দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। তাহলে কে প্রদক্ষিণ করে, চাঁদ। তাহলে মুন হয়ে যাবে সাবজেক্ট, দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ হয়ে যাবে প্রেডিকেট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা সাবজেক্ট আর প্রেডিকেট একটা সেন্টেন্স থেকে বার করব। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, কি কে আর কারা দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। আর এই কি, কে বা কারাকে সেন্টেন্সের যে পোর্শনটুকু বর্ণনা দেবে বা তাদের সম্পর্কে কিছু বলবে, সেই পোর্শনটুকুকে আমরা বলবো অবজেক্ট বা প্রেডিকেট। তাহলে এরপরে আমরা নেক্সট অ্যাক্টিভিটির দিকে এগোবো। Let's look at the following sentences. It was an old newspaper. The word an like a stands for a single object. কোনো একটি মাত্র বস্তুকে বোঝানোর জন্য আমরা এ বা অ্যান ইউজ করে থাকি। এ ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ আ কনসোনেন্ট ওয়ার্ড। কনসোনেন্ট তোমরা জানো, পাঁচটা যে ভাওয়েল আছে এ ই আই ও ইউ বাদ দিয়ে বাকি যে লেটার্সগুলো রয়েছে অ্যালফাবেটে তাদেরকে আমরা কনসোনেন্ট বলি। আর কনসোনেন্টের আগে সবসময় এ বসে। আর অ্যান ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ আ ভাওয়েল সাউন্ড। তাহলে যে পাঁচটা ভাওয়েল রয়েছে তাদের আগেই শুধুমাত্র আমরা অ্যান বসাবো। এগুলোকে আমরা কিন্তু আর্টিকেলস বলে থাকি। আমার চ্যানেলে আর্টিকেলসের ওপর একটা সুন্দর ভিডিও করা রয়েছে, যদি তোমরা সেটা দেখো তাহলে এ অ্যান দিয়ে এই আর্টিকেলসগুলোর ব্যবহার তোমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখি কি বলছে। লেটস রিড দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস। যেমন এ ক্রো, এ স্টোন, এ মাউন্টেন, আ বুক, আ শু। এখানে ক্রোয়ের সি কনসোনেন্ট, তাই তার আগে এ বসেছে। স্টোনের এস কনসোনেন্ট, তার আগে এ বসেছে। মাউন্টেনের এম কনসোনেন্ট, তার আগে এ বসেছে। বুকের বি কনসোনেন্ট, তাই এ বসেছে। আর শুয়ের এস কনসোনেন্ট, তাই তার আগে এ বসেছে। তারপরেই রয়েছে অ্যান অ্যাপেল, অ্যান আই, অ্যান ইঙ্কপট, অ্যান আউল। এখানে আমরা জানি এ হলো ভাওয়েল, তার জন্য তার আগে অ্যান বসেছে। আই হলো আইয়ের ই হলো ভাওয়েল, তার জন্য তার আগে অ্যান বসেছে। ইঙ্কপটের আই ভাওয়েল, তার জন্য অ্যান ইঙ্কপট। আর ও ভাওয়েল, তার জন্য অ্যান আউল। নেক্সট আমাদের পুট করতে হবে কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে। ওয়ানে রয়েছে ড্যাশ অরেঞ্জ, তাহলে আমরা কি জানি ও হলো ভাওয়েল, তার জন্য বসবে অ্যান অরেঞ্জ। এ ড্যাশ গোট, জি হলো কনসোনেন্ট, তার জন্য এ গোট। নেক্সট আছে থার্ডে ড্যাশ ম্যান, এম হলো কনসোনেন্ট, তাই এ ম্যান। ড্যাশ আইসক্রিম, আই হলো ভাওয়েল, তার জন্য অ্যান আইসক্রিম। ড্যাশ এয়ারশিপ, এ হলো ভাওয়েল, তার জন্য অ্যান এয়ারশিপ। নেক্সট আছে ড্যাশ লেক, এল হলো কনসোনেন্ট, তার জন্য এ লেক। ড্যাশ আমব্রেলা,
ইউ হলো ভাওয়েল, তার জন্য হবে অ্যান আমব্রেলা। লাস্টে আছে ড্যাশ ক্রিকেটার, সি হলো কনসোনেন্ট, তার জন্য হবে এ ক্রিকেটার। তাহলে বুঝতে পেরেছো কোথায় এ বসছে কোথায় অ্যান বসছে। যেগুলো ভাওয়েল থাকবে, ভাওয়েল সাউন্ড এ ই আই ও ইউ, তার আগেই আমরা একমাত্র অ্যান বসাবো। আর যেগুলো কনসোনেন্ট সাউন্ড মানে এ ই আই ও ইউ, এই 5টা লেটার বাদে বাকি যে অ্যালফাবেটসগুলো রয়েছে সেগুলোর আগে আমরা এ বসাবো। তো ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখে নেব কি আছে। নেক্সট আছে দি এর ব্যবহার দেখিয়েছে। One Indian bowlers utilized the weather and pitch conditions. Second আছে in the final India lost the toss. Third আছে only 3 sixes were hit in the Indian innings. Here the indicates a particular and specific person, animal, object or concept. দিয়ে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয়। কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী এদেরকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা দি ব্যবহার করি। যেমন এক্সাম্পল দিয়েছে দি গ্যাঞ্জেস মানে গঙ্গা নদী, দ্য হিমালয়াস হিমালয় পর্বত, দ্য মুন মানে চাঁদ, দ্য বেস্ট প্লেয়ার মানে সবথেকে ভালো খেলোয়াড়, দ্য সান মানে সূর্য। তাহলে যেই জিনিসগুলো পৃথিবীতে মাত্র একটা করে রয়েছে সেগুলোকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করব। দিস ওয়ার্ডস এ অ্যান্ড দি আর কল্ড আর্টিকেলস। যেমন আগে বললাম এই এ অ্যান্ড দিকে বলা হয় আর্টিকেলস। আমার যে ভিডিওটা রয়েছে সেখানে এ অ্যান্ড দি আর্টিকেলস নিয়ে একটা সুন্দর করে ডেসক্রিপশান দেওয়া আছে, যদি সেটা ফলো করো তাহলে এগুলোর শুধু এইটুকু বাদ দিয়ে যে আরও ব্যবহার রয়েছে সেগুলো সম্পর্কেও তোমরা জানতে পারবে, আর সেটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো নেক্সট কি বলছে, অ্যাক্টিভিটি 12-এ ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্সেস। তো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের আগেই আমাদেরকে দি বসাতে হবে, কেন কি সেগুলো প্রত্যেকটাই একটা করেই হয় বা কোনো নির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছে। যেমন সান একটাই, দ্য সান। ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর, দি ইন্ডিয়ান ওশান। দ্য এল্ডেস্ট সান মানে সবথেকে বড় ছেলে। ইন্ডিয়ান ক্রিকেট টিম, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। অ্যাক্টিভিটি 12-এ কী বলছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস। তো এখানে আমাদেরকে এ অ্যান্ড দি তিনটাকে মিশিয়েই ব্যবহার করতে হবে। তো চলো সেটা করে ফেলি। ইন্ডিয়া ওয়ান ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়ান্স অ্যাগেইন ইন 2011। তাহলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কি একটা নির্দিষ্ট কিছু, তার জন্য তার আগে আমরা কি বসাবো, দি। India won the Cricket World Cup once again in 2011. It was dash moment of great triumph. একটা খুব জয়ের মুহূর্ত ছিল, তাহলে এখানে কি হবে, এ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্ফ অ্যান্ড অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু ড্যাশ ইউথ অফ ইন্ডিয়া। ভারতের যুবকদের কাছে একটা খুব ইন্সপিরেশনের মুহূর্ত, তাহলে দা বসবে। টু দ্য ইউথ অফ ইন্ডিয়া ড্যাশ মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ। তাহলে যে কয়েকজন মেম্বার আছে টিমে তাদেরকে নির্দিষ্ট করে বলছে, তাহলে এখানেও আমরা দি বসাবো। দি মেম্বার্স of Team India were held as national heroes. তাহলে আমাদের আনসার কি দাঁড়ালো, টোটালে ইন্ডিয়া ওয়ান দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়ান্স অ্যাগেইন in 2011. It was a moment of great triumph and an event of great inspiration to the youth of India. The members of Team India were hailed as national heroes. তো ক্লিয়ার হয়েছে এ অ্যান্ড দি আর্টিকেলের ব্যবহার।
তো এগুলো যদি তোমাদের এক্সামে আসে আশা করছি খুব সহজেই সলভ করতে পারবে। নেক্সট বলছে অমরনাথ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ম্যান অফ দ্য ম্যাচ ফর হিজ অল রাউন্ড পারফরমেন্স। লেটস রাইট 4 সেন্টেন্সেস টু ডিসক্রাইব হিজ হিরোইক্স। তাহলে এখানে অমরনাথের সম্পর্কে 4টে কথা লিখতে বলা হয়েছে। তো তোমাদের প্যাসেজে অমরনাথ সম্পর্কে যে পরপর লাইনগুলো রয়েছে সেগুলো যদি তোমরা এখানে তুলে লিখে দাও, যেমন অমরনাথ প্লেড আ ভাইটাল রোল ইন দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচ, তারপর উনি যে 3টে উইকেট নিয়েছিলেন, তারপর কটা রান নিয়েছিলেন, সেগুলো যদি প্রত্যেকটা ভাগ ভাগ করে তোমরা 4টে সেন্টেন্সে বসাতে পারো তাহলেই তোমাদের 4টে সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য তোমাদেরকে প্যাসেজটা ভালো করে পড়তে হবে আর প্যাসেজ থেকে খুঁজে নিতে হবে। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি, কেন কি আমাদের এই লেসন 1-এর অ্যাক্টিভিটিস সব কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি আমার পড়ানো তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে আর নেক্সট চ্যাপ্টারেরও এক্সপ্লেনেশন আর অ্যাক্টিভিটিস যদি তোমরা আমার দ্বারা সলভ করাতে চাও তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।